নমস্কার, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সায়েন্স অফ ওয়েলবিইং এর 3 নম্বর যে সাব ইউনিট আছে, সোশ্যাল ওয়েলবিইং ইন সায়েন্স অফ ওয়েলবিইং, এটা নিয়ে পড়াশোনা। তোমাদের এই সাব ইউনিট 3-তে বেশ কিছু ডিজিজ, হেলথ ইস্যুস নিয়ে পড়াশোনা করতে হবে। সেগুলোর নাম তোমাদের বইতে এভাবেই লেখা আছে: ডিফারেন্ট লাইফস্টাইল ডিসঅর্ডার্স অ্যান্ড রিলেটেড প্রবলেমস ডিউ টু পুয়ার সোশ্যাল ওয়েলবিইং। হার্ট এলিমেন্টস অর্থাৎ হার্ট, হৃদযন্ত্র সংক্রান্ত যে সমস্ত রোগ, মোবিলিটি ইস্যুস, মোবিলিটি নড়াচড়ার ক্ষমতা সংক্রান্ত বেশ কিছু সমস্যা, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, রেজড স্ট্রেস হরমোনস লিডিং টু ইনফ্ল্যামেশন, অর্থাৎ স্ট্রেস হরমোন বেড়ে গেলে যে প্রদাহ আমাদের শরীরে সৃষ্টি হয় সেই জনিত অসুবিধা, ওবেসিটি অর্থাৎ মেদাধিক্য, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস মেলিটাস, ক্যান্সার, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, পুয়ার ইমিউন সিস্টেম অর্থাৎ ভীষণ দুর্বল শারীরিক প্রতিরোধ ব্যবস্থা, ফিডিং প্রবলেমস লাইক অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড বুলিমিয়া নার্ভোসা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব এবং ছোট ছোট করে জেনে নেব যে বিষয়গুলো কি, তোমাদের যতটুকু জানতে হবে, অর্থাৎ এই বিষয়টা কি, কিভাবে আমাদের শরীরের উপর এগুলো থাবা বসায় এবং তার জন্য আমাদের কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতা থেকে সামাজিকভাবে ভালো থাকাটা কিভাবে হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে সেই সংক্রান্ত আলোচনা আজকে আমরা করব। শুধু তাই নয়, যেমন এই ভালো থাকাটা সোশ্যালি ভালো থাকাটাকে এফেক্ট করছে, আবার ওই সোশ্যালি ভালো থাকার বিষয়টা এই শারীরিক ভালো থাকার বিষয়টাকেও প্রভাবিত করে। দুটো ব্যাপারই কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল। আমি সোশ্যালি ভালো থাকবো, সামাজিকভাবে সবার সঙ্গে ঠিক মতো থাকবো, আমি যে গুরুত্বটা প্রত্যাশা করি সেই গুরুত্বটা আমি প্রত্যেকের থেকে পাবো, আমার যেটুকু প্রাপ্য সেটা আমি ঠিক মতো পাবো। নট অনলি দ্যাট, আমার কাছে যা আছে আমি সেটা খুব স্মুথলি অন্য মানুষকে দিতে পারবো, সামাজিকভাবে এই পরম্পরাটা রক্ষা করতে পারবো, তবেই না আমরা ভালো থাকবো। কিন্তু যদি সামাজিকভাবে আমাদের কোথাও গিয়ে ব্যাপারটা থ্রেটেন্ড হয়ে যায়, আমাদের কোনো কোনো মানসিক অসুবিধার সম্মুখে পড়তে হয়, শারীরিকও বটে, সেটা কিন্তু ডিরেক্টলি আমার শরীরে তার প্রভাব বিস্তার করবে। কিভাবে প্রভাব বিস্তার করবে সেটা নিয়েই এর ডিটেলটা আমরা পড়বো। আমরা ডিপ্রেসড হয়ে যাব, অ্যাংজাইটিতে ভুগবো, সেখান থেকে আমাদের নানান রকম লাইফস্টাইল ডিসঅর্ডার শুরু হবে। লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে আমি পরের স্লাইডে ডিসকাস করবো যে জিনিসটা কি হচ্ছে। যেমন সামাজিকভাবে ভালো থাকাটা, সোশ্যাল ওয়েলবিংটা শরীরকে প্রভাবিত করছে, আবার একই রকম ভাবে শরীরে যে সমস্ত রোগ ব্যাধি যেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার ওরিয়েন্টেড, যেগুলোর নাম আমি তোমাদের বললাম, সেই লাইফস্টাইল ডিসঅর্ডার ওরিয়েন্টেড যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সামাজিকভাবে ভালো থাকাটাকেও হ্যাম্পার করছে আমাদের, ভাইসি ভার্সা। সুতরাং চলো আমরা শুরু করছি। প্রথমেই আমরা একটু জেনে নেব লাইফস্টাইল ডিসঅর্ডার্স ব্যাপারটা কি। নামটা দেখেই বুঝতে পারছো, লাইফস্টাইল ডিসঅর্ডার। এক মিনিট, আমি আসছি। দেখো, লাইফস্টাইল ডিসঅর্ডার্স, লাইফস্টাইল জীবনযাপন, সেই লাইফটা আমি যেভাবে কাটাচ্ছি সেই স্টাইলটা, সেই ব্যালেন্সটা, সেই অবস্থাটা, তার ডিসঅর্ডার, সেটা সংক্রান্ত যে সমস্ত ভুলভাল প্যাটার্ন বা পদ্ধতি বা ত্রুটিগুলো পরিলক্ষিত হচ্ছে তার একটা সার্বজনীন প্রভাব আমাদের শরীরের মধ্যে পড়ছে। লাইফস্টাইল ডিসঅর্ডার মানে আমাদের জীবনটা কাটানোর কথা তো একরকম ভাবে, অর্থাৎ আমরা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবো এবং একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাব, ঘুমের একটা নির্দিষ্ট সময় আছে, খাওয়া দাওয়ার করার একটা নির্দিষ্ট পরিমাণ এবং একটা সময় আছে, পরিশ্রম করার একটা নির্দিষ্ট পরিমাণ, সময় এবং একটা লিমিটেশন আছে, মানসিক চাপ নেওয়ার ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা প্রতি মুহূর্তেই সেইগুলো
যেটা নর্মালি করা উচিত সেগুলো আমরা করি না। সেগুলো না করে আমরা কি করি, আজকালকার জীবনে ভীষণ উদ্বিগ্নতা, ভীষণ স্ট্রেস, একটা স্ট্রেসফুল লাইফ লিড করছি, তার দরুন আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি ইত্যাদি হচ্ছে। আবার লাইফে স্ট্রেস না থাকলেও আমরা অনেক বেশি আগের তুলনায় একটু আরামপ্রিয় হয়ে গিয়েছি। আমরা চট করে হাঁটতে চাই না। প্রত্যেকের বাড়িতেই এখন আহ গাড়ি আছে, বাইক তো প্রত্যেকের কাছেই রয়েছে। সাইকেল চালানোর অভ্যাস আমাদের শরীর থেকে বেরিয়ে গেছে। আমাদের কায়িক শ্রম অনেক কম হচ্ছে, আমরা হাঁটা চলা করছি কম, আমরা পরিশ্রম করছি কম, সবকিছুতেই গ্যাজেট এসে গেছে, যন্ত্র এসে গেছে, সেই যন্ত্রগুলো আমাদের কাজ হালকা করে দিচ্ছে, এত পরিশ্রম করতে হচ্ছে না, হাঁটতে হচ্ছে না। হাঁটার উপায় থাকলেও আমরা কিন্তু সেই রাস্তাটাও আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি, আমাদের স্কুটি, আমাদের বাইক, আমাদের বড় গাড়ি, আমরা সেগুলো ইউজ করছি। আমরা মোটামুটি আস্তে আস্তে জীবনটাকে এমন ভাবেই তৈরি করে ফেলেছি যেখানে কায়িক শ্রম, শারীরিক শ্রম আমরা ভীষণ কম দিচ্ছি। কেউ কেউ মনে করেন সব জায়গায় শারীরিক শ্রম দেওয়াটা ঠিক নয়, আমরা এভাবে কাজ করতে পারি না, সোশ্যাল স্টেটাস চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শারীরিক শ্রমের সঙ্গে সোশ্যাল স্টেটাস চেঞ্জ হয়ে যাওয়ার যে কোনো অ্যাকচুয়ালি সম্পর্ক নেই, এবং সম্পর্ক তৈরি করে রাখাটা যে আমাদের শরীরে মনে একটা সুদূর প্রসারী একটা বদ প্রভাব ফেলবে, সেটাই আমরা ভুলে যাচ্ছি। তার ফলে আমরা কায়িক শ্রম থেকে অনেকটাই বিরত হয়ে গেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আমরা খুব ভুলভাল খাবার খেয়ে ফেলছি। এক, সময় তো খাচ্ছি না, আমরা বুঝতেই পারছি না যে ঠিক সময়ে ঠিক পরিমাণে খাবারটা আমার শরীরের জন্য উপযোগী। আমরা সেই কাজটা না করে কি করছি, আমরা যে কোনো সময় যা ইচ্ছে তাই যথেচ্ছ পরিমাণে খেয়ে ফেলছি। আমরা বুঝতে পারছি এগুলো খেতে ভালো, কিন্তু বারবার প্রচার করা সত্ত্বেও আমরা এই ব্যাপারটা মাথার মধ্যে নিই না যে এগুলো কিন্তু বেশি খাওয়া বা রোজ খাওয়া আমাদের জন্য ঠিক নয়। আমরা এমন খাবার খাই যেগুলো বেশিরভাগটাই প্রসেসড, যেগুলো ন্যাচারাল, মানে ন্যাচারালি আমরা যে জিনিসগুলোকে পাচ্ছি, যেমন ফলমূল বলো, শাকসবজি বলো, দানা শস্য বলো, অথবা দুধজাত কোনো কিছু বলো, যেগুলো ন্যাচারাল, সেগুলোর দিকে কিন্তু আমরা আর হাঁটা লাগাই না। আমরা কি করছি, বেশ ফ্রাইড ফুডস, তেল, তেল দিয়ে ভাজা, তেল দিয়ে তৈরি করা খুব টেস্টি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোর প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ছি। ভীষণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছি আমরা, মনে করছি যে কোল্ড ড্রিঙ্কসই তো খাচ্ছি, কি হয়েছে। কিন্তু ওই যে কার্বোনেটেড বেভারেজটা, যার মধ্যে প্রচুর পরিমাণে সুগার, কার্বোনেটেড ড্রিঙ্ক, এবং যে কম্পোজিশনে পুরো বিষয়বস্তুটা তৈরি হচ্ছে, মাঝে মধ্যে আমরা কেউ বলতে পারি না যে খাবো না, কিন্তু সেটা যদি প্রায় দিনের একটা হ্যাবিট হয়ে যায়, কি হয়েছে, ওটা তো একটা জল, ওটা তো একটা ঠান্ডা জল খেয়ে তো কত আরাম হয়, এতে ক্ষতি কি হবে? ক্ষতি অ্যাকচুয়ালি বিশাল, মানে ক্ষতির শিকড়টা অনেক নিচ অব্দি গাঁথা, যেটা আমরা সহজে সাধারণ চোখে দেখতে পাই না। আমরা বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও দূর একটু খেয়ে নিই, অথবা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যাচ্ছি। ডায়েট কোক, আমরা মনে করছি এই কোকটা খেলে আমার শরীরে তো চিনিটা ঢুকবে না, ডায়েট অর্থাৎ আমার শরীরে খারাপ কিছু যাচ্ছে না। যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। সেখান থেকে যেটা সরিয়ে দেওয়া আছে, বাকি জিনিসগুলো তো রয়ে গেছে, সেগুলো কিন্তু আমার শরীরে যাচ্ছে। অথচ আমরা এগুলোকে অ্যামিউজমেন্ট মনে করছি। এই ভীষণ অয়েলি ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এই ধরনের খাবারের প্রবণতা দেখানো, এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া, বসে থাকা, পরিশ্রম না করা, হাঁটাচলা না করা, দূর অত পরিশ্রম কে করবে, ওসব আমরা এখন বসে বসে খাবো। এই যে আমাদের মাথার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে মেনলি মিড লাইফে, এগুলো কিন্তু আমাদেরকে ধীরে ধীরে হাঁটাতে হাঁটাতে নিয়ে চলে যাচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলোর দিকে, যেগুলোর মধ্যে প্রথমেই আমি খুব উল্লেখযোগ্য ভাবে বলি ওবেসিটির কথা, মেধাধিক্যের কথা। এবং মেধাধিক্য যখনই আমার শরীরের কাজ কম পড়ে যাচ্ছে, খাওয়া বেশি হয়ে যাচ্ছে, ক্যালোরির তো একটা ব্যালেন্স আছে, যতটা ক্যালোরি আমি দিচ্ছি শরীরকে, ততটা ক্যালোরি তো আমার শরীর থেকে বার করতে হবে। ততটা বার না করি, ইন্টারনাল কাজের জন্য কিছুটা রেখে দিল, বাকিটা তো বার করতে হবে। সে এইটুকু যেটুকু বেরিয়ে যাওয়া সেটুকুও বেরোচ্ছে না, আমাদের এই অদ্ভুত ধরনের জীবনযাপনের মানের কারণে। সেগুলো সমস্ত জমে 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 একটার পর একটা রোগকে ডেকে আনছে। প্রথমেই ওবেসিটি আসছে, সে প্রচুর ফ্যাট ডিপোজিশন একটা ঘর তৈরি করে ফেলছে। এই ফ্যাট গিয়ে জমছে আমাদের লিভারে, এখন দেখবে প্রত্যেকের লিভার ডিজিজ, ফ্যাটি লিভার। এবং এখন ব্যাপারটা মানুষের কাছে খুব ক্যাজুয়াল, ও ফ্যাটি লিভার তো এখন সবার থাকে, বাট দিস ইজ নট সামথিং কমন অ্যান্ড ক্যাজুয়াল
এবং মানে এরকম ব্যাপারটা নয় যে ওরও আছে, ওরও এর আছে, বি এর আছে, সি এর আছে, আমারও আছে, ইটস নর্মাল। না, নর্মাল নয়। ফ্যাট কেন জমবে তোমার লিভারের চারদিকে? তুমি সেটাকে ডিপোজিট করেছো, এতদিন ধরে নিয়ে গেছো, এবং নট অনলি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, পরপর গ্রেড বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা ওই জায়গাটাতে স্টিক করে আছি। ও সবার থাকে, কি হবে, এই তো কাল মরে যাব। বাট না, আমরা কিন্তু চাইলেই সহজে যে মরেই যাব এটা আমরা বলতে পারি না। আমরা কিন্তু এই বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার্স এর ফাঁদে পড়ে যাব, এবং এই ফাঁদে পড়ে গিয়ে আমাদের শরীর হ্যাম্পার হবে, আমাদের মাইন্ডসেট হ্যাম্পার হবে। আমরা যত পড়বো, আমরা যখন দেখবো ডিজিজ গুলো, শুধু এই ডিজিজ গুলো কিন্তু যে আমার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করেছে তা নয়, আমার মনের মধ্যেও প্রভাব বিস্তার করেছে। এই যে ওবেসিটিটা হলো, ওবেসিটি থেকে যখন আমার ডায়াবেটিস মেলিটাস চলে আসবে, হার্টের রোগ চলে আসবে, কোলেস্টেরল হাই হয়ে যাবে, লিভারের প্রবলেম চলে আসবে, সেখান থেকেই আমার বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হবে, অ্যাংজাইটি তৈরি হবে, ডিপ্রেশন তৈরি হবে, আমার বডি ইমিউনিটিটাকে ঠিক করে রাখতে পারবে না, দাঁড় করাতে পারবে না, বিভিন্ন রোগে আক্রান্ত হব। দিনের পর দিন প্রত্যেকদিন যদি একটা একটা রোগ ব্যাধির দ্বারা ট্রিগার্ড হতে থাকি আমরা, আমাদের কিন্তু সোশ্যাল ওয়েলবিংটা কখনো ঠিক বা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে না, সামাজিকভাবে ভালো থাকাটা কখনো হবে না, সেগুলো নষ্ট হবে। তাই এই লাইফস্টাইল ডিসঅর্ডার্স একটা ভীষণ আগ্রাসী সমস্যা আজকালকার দিনে। এবং আমার তো হাইপার টেনশনের কথাটা উল্লেখ করাই হলো না, উচ্চ রক্তচাপ, এই ওবেসিটি বা বিভিন্ন ফ্যাক্টরস যেগুলো রক্তের চাপকে অনেক বাড়িয়ে দিচ্ছে, এবং হাইপার টেনশনে আমরা আক্রান্ত হচ্ছি, সেখান থেকেও আবার সব ইন্টারলিঙ্কড। এই যে আমি যে কটা রোগের নাম বলছি, ওবেসিটি, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, এই সব রোগগুলো একে অপরের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে চলতে থাকে, এবং এগুলো ক্যান্সারকেও ডেকে আনতে পারে। ক্যান্সারের কথাও আমরা এখানে পড়বো। ক্যান্সার এমন একটা বিষয় যে জিনিসটা আমার শরীরে নর্মাল আছে, সেই কার্সিনোজেনিক এফেক্টে সেটা, সেই সেলটা ক্যান্সার সেলে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে ডিটোরিওরেট করছে। আমরা কিন্তু কখনো বলতে পারি না ক্যান্সার আবার কি থেকে হয়। ক্যান্সার কিন্তু তোমার লাইফস্টাইল যদি মডিফাইড না থাকে, এই ডিসঅর্ডার থেকেও হয়। সেগুলো আমরা আস্তে আস্তে এবার দেখতে শুরু করব। প্রথমেই দেখো, আমি যে জিনিসটা তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ। এই যে হার্ট ডিজিজ বিষয়টা, হৃদয়ের অর্থাৎ হার্টের, হৃৎপিণ্ডের যে যে সমস্যাগুলো আমরা দেখব, তার মধ্যে প্রথম নামটা দেখো, অ্যাথেরোস্ক্লেরোসিস। এই যে ছবিটা দিয়েছি না, এটা একটা অ্যাথেরোস্ক্লেরোসিসেরই ছবি। এইটা আমাদের নর্মাল রক্তবাহ, দেখতে পাচ্ছ, এখান দিয়ে রক্তটা যায় নর্মাল, এখানে কিচ্ছু জমে নেই, নর্মাল পরিষ্কার। এটা হচ্ছে রক্তবাহর দেয়ালটা, এটা হচ্ছে ভেতরের যে নালী যার মধ্যে দিয়ে রক্ত আসা যাওয়া করে। এইবার আমি কি করছি, এই ভীষণ ইররেগুলার একটা লাইফ কাটাতে কাটাতে, উল্টোপাল্টা খাবার খেতে খেতে, কায়িক শ্রম বেশি না করে করে শরীরের মধ্যে ফ্যাট ডিপোজিশন বাড়াচ্ছি। সেখান থেকে আমার হাইপার লিপিডিমিয়া হয়ে গেল, অর্থাৎ আমার শরীরে যে কোলেস্টেরলের পরিমাণ, হাইপার কোলেস্টেরোলমিয়া, সেটা বেড়ে গেল, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেল। সেগুলো বেড়ে গিয়ে কি হচ্ছে, রক্তের মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে। সেই প্রবাহিত রক্তের মাধ্যমে তারা এই নালীটার মধ্যে দিয়ে যেতে যেতে এই নালীর তলায় জমতে শুরু করছে। তুমি একটা পাইপলাইনের কথাই ভাবো না, যদি খুব কাদা কর্দমাক্ত জল ওই পাইপলাইনটার মধ্যে দিয়ে যায়, ওই পাইপটার ভেতরে তো ওইরকম গায়ের মধ্যে ওই পদার্থগুলো বসতে থাকে, বসে যেতে থাকে। আমাদের শরীরের এই শিরাধমনির ক্ষেত্রেও তাই, এর মধ্যে দিয়ে যখন রক্তটা যাচ্ছে, রক্তের মধ্যে যে ফ্যাট, প্রচন্ড ফ্যাট গুলো রয়ে যাচ্ছে, ওগুলো ধীরে ধীরে কিন্তু এর গায়ে গায়ে পচতে শুরু করে দিচ্ছে, এবং আস্তে আস্তে এইভাবে জমতে জমতে ফ্যাটের স্তরটা, বুঝতে পারছো, অর্থাৎ এই যে নালীটা, এটা কিন্তু যতটা বেদ থাকার কথা তার থেকে কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে, এগুলো জমতে থাকছে। এবার এগুলো জমতে 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 এর মধ্যে দিয়ে রক্ত যেতে অসুবিধা হয়ে যাচ্ছে, পার্টলি ব্লকড ব্লাড ভেসেল, এর মধ্যে দিয়ে রক্ত যেতে বা প্রবাহিত হতে অসুবিধা হয়ে যাচ্ছে এখানে। এবং এই যে ফ্যাটের আস্তরণটা দেখছো, এটা জমতে জমতে শক্ত হয়ে যায়, আস্তে আস্তে পুরু হয়ে যায়, শক্ত হয়ে যায়। তার মধ্যে দিয়ে যখন রক্ত যাচ্ছে, রক্তের মধ্যে তো বিভিন্ন কণিকা থাকে, শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। এবার অনুচক্রিকার কাজ তোমরা জানো, ভেঙে গেলে ওটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এবার এই যে ফ্যাটটা এরকম করে জমে গেছে, জমে গিয়ে শক্ত হয়ে না খোঁচা খোঁচা মতো হয়ে যাচ্ছে, একটা শক্ত পার্ট তৈরি হয়ে গেছে। এবার তার গায়ে ধাক্কা লেগে কিন্তু ওই অনুচক্রিকাটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এখানে রক্ত জমাট বেঁধে গেল, এখানে রক্ত জমাট বেঁধে গেল। অর্থাৎ কি হলো,
চ্যানেলটা যেটা ধমন যার মধ্যে দিয়ে রক্তটা যাচ্ছে, তার মধ্যে যদি ওরকম জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, রক্ত ভালো করে প্রবাহিত হতে পারবে না, ব্লাড ফ্লোটা ঠিকঠাক থাকবে না, ব্লকেজ তৈরি হবে। যে শোনো, হার্টে ব্লকেজ তৈরি হচ্ছে, এইভাবেই ব্লকেজটা কিন্তু তৈরি হয়। হার্টে ওই লাইনটার মধ্যে ব্লক তৈরি হলো, ব্লকেজ ক্রিয়েট হলো, রক্ত ভালো করে যেতে পারলো না, অথবা যতটা পরিমাণ রক্ত যাওয়ার কথা হার্টের মধ্যে ততটা পরিমাণ রক্ত যেতে পারলো না, অল্প অল্প করে হার্টের মধ্যে রক্ত যাচ্ছে। রক্তর প্রধান কাজ কি? অক্সিজেন আর খাবার, আমরা যে খাবার খাই তার কণিকাগুলো প্রবাহিত করে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। তো যখন ওইখান দিয়ে রক্তটাই খুব কম যাচ্ছে হৃৎপিণ্ড অব্দি, তখন হৃৎপিণ্ডে যথেষ্ট পরিমাণে রক্ত অক্সিজেন আর খাবার ক্যারি করে নিয়ে যেতে পারছে না। তার ফলে হৃৎপিণ্ডের যে কোষগুলো, সেগুলো খাবার এবং অক্সিজেনের অভাবে ধুঁকতে শুরু করছে। আমাদের ক্ষেত্রেও তাই, আমরাও ধুঁকতে শুরু করি। তো হৃৎপিণ্ডও তো নিজে একটা পেশি, তো তার তার কোষ অব্দি যদি খাবার আর অক্সিজেন না পৌঁছায়, সে ধুঁকতে শুরু করবে, এবং এই ধুঁকতে ধুঁকতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, হার্টের রোগ, যেগুলোর নাম তোমরা এক এক করে দেখতে শুরু করেছো। প্রথমেই এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই যে রক্ত ক্লট হয়ে গেল, সেখান থেকে রক্তকণিকা ভেঙে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়ে যে আর্টারি ব্লক করতে শুরু করলো, এই যে বিভিন্ন ঘটনা, সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস দিয়ে শুরু হয়। ইন্ট্রাভাস্কুলার থ্রম্বোসিস, থ্রম্বোসিস, এই থ্রম্বোসিস, ইন্ট্রাভাস্কুলার থ্রম্বোসিস, এগুলো কি হচ্ছে? ওই রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে জমে যাওয়া, জমাট বেঁধে যাওয়ার ঘটনাটা হচ্ছে থ্রম্বোসিস। ইসচিমিয়া, এই যে আমি একটা ঘটনা কথা বললাম যে যখন এই ব্লাড ফ্লোটা কম অথবা যাচ্ছে না, তখন বাকি কোষগুলো, হৃৎপিণ্ডের যে বাকি সেল, সেই সেল অব্দি অক্সিজেন আর খাবার পৌঁছতে পারছে না, সেই জায়গাটা হৃৎপিণ্ডের দুর্বল হয়ে পড়ছে, একটা অংশ দুর্বল হয়ে পড়ছে। যখনই সেই পেশিটা দুর্বল হয়ে পড়ছে, হৃৎপিণ্ডের যে পেশি সেটা দুর্বল হয়ে পড়ছে, তখনই কি হচ্ছে? যে পাম্প করছে সেটা ঠিক মতো করে করতে পারছে না, হৃৎপিণ্ড উল্টোপাল্টা হতে শুরু, মানে প্রভাব দিতে শুরু করছে, হার্টে ব্যথা হচ্ছে, কাজ করতে পারছে না, নিঃশ্বাসে পরিবহন করতে পারছে না, হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। অ্যানজাইনা পেক্টোরিস, এই যে ব্যথার কথা বললাম, এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফ্রাকশন মানে হলো ক্লটটা জমে জমে সেই জায়গাগুলো শুকিয়ে যাওয়া, সেখানে খাবার অক্সিজেন কিচ্ছু না পৌঁছতে পেরে সেই কোষ, সেই পেশি, সেই জায়গাটা শুকিয়ে যাওয়া, সেই ঘটনাটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবার ধীরে ধীরে হার্টের মধ্যে রক্ত সংবহন ঠিকমতো না হতে হতে, অক্সিজেন ঠিকমতো না পৌঁছতে পৌঁছতে, খাবার ঠিকমতো না পৌঁছতে পৌঁছতে কি হবে? হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে পড়লে তারপর কি হবে? হার্টটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। হার্ট পুরোপুরি স্টপ হয়ে গেলে কি হবে? আমরা মারা যাব। এবং হার্ট পুরোপুরি স্টপ হয়ে যাওয়ার আগে এই সব ইনসিডেন্ট গুলো ঘটিয়ে সে সিগন্যাল দিতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রভাবে থ্রম্বোসিস হয়ে গিয়ে ইসচিমিয়া হচ্ছে, তুমি আমাকে দেখো, অ্যানজাইনা পেক্টোরিসে আমি ভুগছি, আমার দিকে তাকাও, নিজেকে সংযত করো, ঠিক করো। আলটিমেটলি মায়োকার্ডিয়াল ইনফার্কশনে গিয়ে দাঁড়ালো। তারপরে আস্তে আস্তে সে কাজ করতে না পেরে হার্ট অ্যাটাকের দিকে হাঁটা লাগালো। এবং এই হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ, এটাকে আমরা CADO বলি। হ্যাঁ, কি কি সিমটমস? চেস্ট পেন, ইনডাইজেশন আর নজিয়া। যারা হার্টের রুগী হন তাদের কিন্তু বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় হজম ঠিক করে হচ্ছে না, গা বমি করছে। লাইট হেডনেস, মাথাটা হালকা হালকা লাগছে, কারণে অকারণে ঘামতে শুরু করে, ঘাম দিতে থাকে। ফাস্ট হার্ট রেট, শর্টনেস অফ ব্রিথ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোমরা দেখেছো হার্টের কোন রুগীকে, বেসিক সিনেমা টিনেমাতেও দেখতে পারো বা এমনিও দেখেছো, বুকের যন্ত্রণা, হঠাৎ করেই তার বুকের যন্ত্রণা শুরু হলো, তারপরে গিয়ে তার ট্রিটমেন্ট স্টার্ট হলো। কিন্তু আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে একটু মডিফাইড রাখতে পারি, বছরে যদি একটা নির্দিষ্ট সময় অন্তর একটু টেস্ট করে দেখে নিতে পারি যে আমার শরীরের বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড জমছে না তো, কোলেস্টেরল বেশি পরিমাণে জমে যাচ্ছে না তো, তাদের রিপোর্ট কি, রেজাল্ট কি, তাহলে বোধহয় আমরা এই পরিস্থিতিগুলোর হাত থেকে বেশ কিছুটা বাঁচতে পারবো। এই হলো হার্ট ডিজিজের প্রত্যেকটা পার্ট, যেগুলোর নাম তোমরা তোমাদের বইতে পাবে, সেগুলো ডেসক্রিপশন। তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা লাইন ছোট ছোট করে দেওয়া আছে, কোনটাকে কি বলে তোমরা দেখে নেবে। নেক্সট স্লাইডে যাব আমরা। আচ্ছা, এখানে লিখে রেখেছি কারণ, কি কারণে এই
ঘটনাগুলো ঘটছে। প্রথম পয়েন্ট দেখো, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া, বেশি সম্পৃক্ত ফ্যাট এবং কোলেস্টেরল গ্রহণ। সম্পৃক্ত ফ্যাট, কোলেস্টেরল এগুলো কিসের মধ্যে মূলত থাকে বলতো? মেনলি ভাজাভুজি। যে তেলটা ইউজ করা হচ্ছে আমরা তো কেউ জানি না যে কি তেল ইউজ করা হচ্ছে। হাইড্রোজেনেটেড ফ্যাট, এগুলোর কথা তোমরা অল্প অল্প করে পড়েছো। বনস্পতি জাতীয় তেল, সেগুলোর মধ্যে অতিরিক্ত ভাজাভুজি মশলা টশলা দিয়ে খুব টেস্টি করে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, একদম তেল গড়িয়ে পড়ছে এরকম অবস্থা। মেয়োনিজ, চিজ, চিজের থেকেও বেশি ক্ষতিকর হচ্ছে হাইড্রোজেনেটেড ফ্যাট, যেগুলো ধরো ফ্রেঞ্চ ফ্রাইজ যে তোমরা গিয়ে খাও, বার্গার খাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছ, এগরোল খাচ্ছ, চাউমিন খাচ্ছ, এই যে নানান রকমের জিনিসগুলোকে কন্টিনিউ তোমরা না বুঝেই খেয়ে যাচ্ছ, সেটাই কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে কোলেস্টেরল ক্রিয়েট করছে আমাদের শরীরে। সেটা তো খরচা হতে পারছে না, বা এগুলো তো ডিপোজিটেড হচ্ছে আমাদের বডিতে। হ্যাঁ, এই যে এখানে সম্পৃক্ত কথাটা লেখা আছে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। না, দু রকমের, একটা আনস্যাচুরেটেড, একটা স্যাচুরেটেড। হ্যাঁ, আনস্যাচুরেটেড ফ্যাটটার বেশ কিছু অংশ আমরা যদিও বা উপকার পাই, স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমার শরীরের ক্ষতি ডেকে আনে। রক্তের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি, এটা হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া, হাইপার ট্রাইগ্লিসারিডিমিয়া। এই দুটো হচ্ছে এই রোগ দুটোর নাম। স্বল্প পরিশ্রমী জীবনযাত্রা, সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল মানে খুব সামান্য কাজ করতে হচ্ছে, বাড়ির যে টুকটাক কাজগুলো সেটাই হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইলের মধ্যে পড়ে। মানসিক চাপ, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকালকার দিনে আমাদের অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গেছে, এবং সেই মানসিক চাপ বিভিন্ন হরমোনকে কমিয়ে বাড়িয়ে ইমব্যালেন্স তৈরি করে আমাদের হার্ট অ্যাটাকের দিকে, করোনারি হার্ট ডিজিজের দিকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে যায়। সেটা আমি তোমাদের আবারও পরে বলে দিচ্ছি। উচ্চ রক্তচাপ, মেধাধিক্য। উচ্চ রক্তচাপ হচ্ছে হাইপার টেনশন, আমরা পড়বো। হাইপার টেনশন আমাদের ব্লাড প্রেশার থাকার কথা 80 থেকে 120, নিচে 80 এবং উপরে 120। সেখান থেকে যখনই ওই নিচে 80, 120 এটা যখনই ক্রস করে যাচ্ছে, তখনই সেটা আমাদের হাইপার টেনশন। অর্থাৎ আমরা স্ফিগমোম্যানোমিটার দিয়ে মেপে বুঝতে পারি যে আমার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশার দুটো, সেই প্রেশার দুটো নর্মাল আছে কিনা, 80, 120 রেঞ্জের মধ্যে আছে কিনা। কিন্তু যদি আমরা সেই মেশিনে পরিমাপ করে বুঝতে পারি যে না, সেই প্রেশারটা ওই জায়গায় দাঁড়িয়ে নেই, অনেক বেড়ে গেছে, নিচেরটা হয়তো 90 হয়ে গেছে, 100 হয়ে গেছে, উপরেরটা হয়তো 120 ছাড়িয়ে 150 হয়ে গেছে, আরো বাড়ছে, তখন কিন্তু আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে আমার হাইপার টেনশন স্টার্ট হয়েছে। আমাকে তার জন্য প্রপার মেডিকেশন নিতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে। হাইপার টেনশনের ডায়েটে মূলত আমরা মূল দুটো জিনিসকে একদম কমিয়ে দিই, সরিয়ে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে তেল এবং নুন। খাবার দাবারে সেই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে, কারণ হাইপার টেনশন অনেক রোগ ডেকে আনে। হার্ট অ্যাটাকে প্রভাব বিস্তার করে ফেলছে, কিডনির ওপরে সে সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করছে, স্ট্রোক হচ্ছে হাইপার টেনশন থেকে। হাইপার টেনশনও একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে সে কারণে পড়ে যাচ্ছে। এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা গুড কোলেস্টেরল, এটা মনে রাখবে, এইচডিএল হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, কমে গিয়ে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে। এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলা হয় গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরলের মাত্রা আমাদের শরীরে বেশি থাকার কথা, কিন্তু সেটা কমে গিয়ে এলডিএল এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে তার প্রভাব, খারাপ প্রভাব হার্টের ওপরে পড়ছে। সিগারেট খাওয়া, এটা অবশ্যই ব্যাপারটাকে হ্যাম্পার করে। অক্সিজেন পরিবহন, কার্বন মনোক্সাইড ডিপোজিশন, এই সমস্ত ঘটনার জন্য কিন্তু শরীরে এর একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। রক্তে ফাইব্রিনোজেন বেশি থাকলে, এই যে ফাইব্রিনোজেন কথাটার মানে হচ্ছে যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, তোমরা পড়েছো এটা ভিটামিন সি, ভিটামিন কে বা রক্ততঞ্চন, এই জায়গাটায় পড়েছো ফাইব্রিনোজেনের কি ভূমিকা। যদি ফাইব্রিনোজেনের পরিমাণ বেশি থাকে তাহলে ব্লাড ক্লট হয়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। বংশ পরম্পরা, হেরিডিটি অবশ্যই একটা লিমিট পর্যন্ত কাজ করে, একটা জিনগত প্রভাব তো থেকেই যায়, কিন্তু আমরা যখন জানি যে আমাদের হেরিডিটারি একটা এফেক্ট আসতে পারে, তাহলে আমার প্রথম থেকেই উচিত লাইফটা সেইভাবেই মডিফাই করে রাখা যাতে সেটা আমাকে না এফেক্ট করতে পারে। কিন্তু কেউ না বুঝে সেটা করে না বলেই তারা কিন্তু পরস্পর বংশ পরম্পরায় এই হার্ট অ্যাটাকের সমস্যায় ভুগতে থাকে। কাজের প্রকৃতি, কারো সেডেন্টারি লাইফস্টাইল, কারো হেভি লাইফস্টাইল, কেউ শুয়ে বসে দিন কাটাচ্ছে, কেউ এক পা হাঁটে না, কেউ সারাক্ষণ সোফা বা চেয়ার থেকে ওঠে না, এই হচ্ছে কাজের প্রকৃতি, সেখান থেকে তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। মহিলাদের রজনিবৃত্তির পর সম্ভাবনা বাড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে
45-47, মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হয়ে যায়, তখন আর ডিম্বাণু উৎপাদন তাদের শরীরে হয় না। মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যাওয়ার ফলে হরমোনের আপ ডাউন হয়, হরমোনাল চেঞ্জেস ঘটে। সেই হরমোনাল চেঞ্জেসটা এবং তার এই সাইকেলটা ক্লোজড হয়ে যাওয়ার প্রভাবে কিন্তু হার্টের ডিজিজ আসতে পারে, হার্টের উপরে প্রভাব পড়তে পারে। নেক্সট স্লাইডে আমরা যাই। এটা গেল হার্ট ডিজিজ। এবার আসছি রিডিউসড নর্মাল মোবিলিটি। এটা কি রিডিউসড নর্মাল মোবিলিটি? মানে কোনো কারণে আমাদের সাধারণ নড়নচড়ন, মোবিলিটি মোবিলাইজ করতে পারছে, যেটা মোবিলিটি, সাধারণ নড়নচড়ন, হাঁটা চলা কাজকর্ম করা, যখন সেটা কমে যাচ্ছে নর্মাল মোবিলিটিটা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে রিডিউসড নর্মাল মোবিলিটি। এই মোবিলাইজেশনের প্রবলেমের জন্য কিন্তু প্রচুর লাইফস্টাইল ডিসঅর্ডারকে আমরা ডেকে আনতে পারি। মোবিলাইজেশনের প্রবলেমের কথা বুঝতেই পারছো, আমি যে এক্ষুনি বললাম আমরা আজকাল হাঁটা চলা করি না, বসে আছি তো বসেই আছি, সামান্য কাজও আমরা করতে চাই না, বা যে কাজগুলো আগে আমরা হাতে করেই করতে পারতাম, একটু মোবিলিটি হতো, সেই কাজগুলো মেশিন দিয়ে করে ফেলছি আমরা, সে কারণে আমাদের মোবিলিটি কমেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বয়সের কারণে মোবিলিটি কমছে। মোবিলিটি যখনই কমবে, হাত পায়ের নাড়াচাড়া যখনই কমবে, তখন পেশির ওপরে তার প্রভাব পড়বে। পেশির ওপরে প্রভাব পড়লে সেটা কর্মক্ষম যতটা ছিল মোবিলিটি নর্মাল থাকার জন্য, অতটা কর্মক্ষম থাকবে না। এবং মোবিলিটি কম হওয়ার কারণে এনার্জি এক্সপেন্ডিচার কম হবে। এনার্জি এক্সপেন্ডিচার কম হওয়ার কারণে এনার্জি ডিপোজিটেড হতে থাকবে আমাদের শরীরে। ওবেসিটি আসবে। ওবেসিটি যে যাকে যাকে ডেকে আনে তাকে তাকে ডেকে আনবে, হাইপার টেনশন ডেকে আনবে, হার্ট ডিজিজ ডেকে আনবে, এই কাজগুলো ঘটবে। সুতরাং এই নর্মাল মোবিলিটি যখনই রিডিউসড হয়ে যায়, তার একটা প্রভাব আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে ভীষণ পরিষ্কারভাবে পড়তে থাকে, এবং তার ফলে আমাদের সোশ্যাল যে ভালো থাকা সেটাও কিন্তু হ্যাম্পার হয়। এবার আসি যে এর রিজনস গুলো কি কি। হেলথ কন্ডিশন, কারো শরীরের কন্ডিশন ঠিকঠাক নয়, সে হাঁটতে চলতে পারছে না, কারো পায়ে ব্যথা হয়েছে, কেউ অসুস্থ আছে, কেউ ভীষণ দুর্বল হয়ে পড়েছে কোনো রোগ ভোগের পর, কেউ বয়সজনিত কারণে এই কন্ডিশনে গিয়ে দাঁড়িয়েছে। উইক মাসল, মাসল দুর্বল, সেজন্য তার নর্মাল যে মোবিলিটি রেটটা ছিল সেটা কমে গেছে। রিডিউসড হিয়ারিং অ্যান্ড আইসাইট, যেটা মেনলি বয়সকালে দেখতে পাওয়া যায়, যে কানে কম শোনে, চোখে ভালো দেখতে পায় না, সে তো একটু জবুথবু হয়ে থাকেই। সে কি চট করে চাইবে যে এই কাজটা করি কি ওই কাজটা করি? কারণ সে তো কানে শুনতে পাচ্ছে না, চোখে ঠিক করে চোখে দেখতে না পাওয়াটা একটা ভীষণ বড় সমস্যা। খুব স্বাভাবিকভাবেই সে অতটা মোবিলাইজড হতে চাইবে না। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অর্থাৎ বৌদ্ধিক যে বিকাশ বা প্রকাশ, সেটা যখন হয় না অথবা হলেও কমে যেতে থাকে, যেটা বয়সকালে বেশি হয়। ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন প্রবলেম, হাঁটা চলা করতে পারছে না, থরথর করে কাঁপছে, এটা ধরতে পারছে না, ওদিকে হাঁটতে পারছে না। এই ব্যালেন্স করা এবং কোঅর্ডিনেট করা যখন এটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, তখন সে কি হয়, মনে মনে সে নিজেই একটু ভয় পেয়ে যায় যে আমি তো ব্যালেন্স করতে পারছি না, বা আমি তো ওইভাবে কাজটা করতে পারছি না, আমি হাত দিলেই ওটা ভেঙে যাবে, আমি বাবা এক জায়গায় চুপ করে বসে থাকি। যেটা হয় সেখান থেকেও কিন্তু এই নর্মাল মোবিলিটিটা কমে যেতে পারে। ভেরি লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লং টাইম রিল্যাক্সেশন, বসে আছি, শুয়ে আছি, বসে আছি, টিভি দেখছি, ফোন ঘাঁটছি, বই পড়ছি। ফোন তো এখন ভীষণভাবে আমাদেরকে চেয়ার প্রিয় করে তুলেছে বা বিছানা প্রিয় করে তুলেছে, কারণ ফোন ছেড়ে আমরা চট করে উঠতেই পারি না, আমাদের মোবিলিটি কমে যাচ্ছে। আমরা তবুও বা কিছু করছি, এক একজন আছেন ফোন থেকে ওঠেনি না, কোনো কাজই করেন না, সারাদিন ফোনের নেশায় মত্ত হয়ে আছে। বাচ্চা থেকে বুড়ো, আবাল বৃদ্ধ বনিতা, সবাই এই প্রবলেমের মধ্যে ভুগছে। তার ফলে আমাদের প্রচন্ড বেশি রিল্যাক্স করা হয়ে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম করা হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এই মোবিলিটির রেটটা রিডিউসড হয়ে যাচ্ছে। রিলেশন বিটুইন রিডিউসড মোবিলিটি অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এক্ষুনি যেটা বল, যখনই তোমার মোবিলিটি কমে যাবে এবং তুমি ওই রিডিউসড মোবিলিটি, যখনই হাঁটা চলা নড়ন চড়ন কম হয়ে যাবে, তখনই সে কি হবে, সোশ্যালি একটু আইসোলেটেড হয়ে যাবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা কি সব জায়গায় তাদেরকে অ্যালাউ করতে পারি? আমরা কি বলতে পারি যে চলো আমিও ওখানে দৌড়ঝাঁপ করতে যাচ্ছি, তুমিও চলো? এটা আমরা বলতে পারি না, কারণ আমরা জানি যে আমরা ওখানে যেটা করতে যাচ্ছি ওনাকে নিয়ে গেলে ওনার অসুবিধা হতে পারে, পড়ে যেতে পারেন বা যাই হোক হতে পারে, উনি তো ওভাবে করতে পারেন। সেটা বয়স্ক কেন, যে কোনো একটু নড়বড়ে মানুষকেরই আমরা এভাবে ভাবি, তার ফলে তারা কি হয়, একটু সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়, যার ফলে এই আইসোলেশনের সমস্যায় ওনারা ভোগেন।
সেখান থেকে ওনাদের ডিপ্রেশন তৈরি হয়। একা একা একটা মানুষ কি করতে পারে? আমরা তো প্রত্যেকেই সমাজবদ্ধ সামাজিক জীব। আমাদের পক্ষে কি প্রতিটা মুহূর্তেই একা কাটানোটা সম্ভব হয়? আমায় কেউ দেখলো না, গুরুত্ব দিল না, আমি যেভাবে আছি আমাকে নিয়ে কেউ গল্প করলো না, আমি কেমন পোশাক পরে এসেছি সেটা কেউ দেখলো না, বুঝলো না, এটা তো একটা মানুষের মনের মধ্যে যতই সে বলুক যে না আমি তো এরকম হয়ে আছি তাই সেই জন্য আমি যাই, কিন্তু সে তো মনে মনে কোথাও একটা গিয়ে এই ব্যাপারটা থেকে পিছিয়ে পড়ছে, সরে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। তার মধ্যে খুব স্বাভাবিকভাবে ডিপ্রেশন তৈরি হচ্ছে। আমরা যখন ছোট থেকে শিশু অবস্থা থেকে বেড়ে উঠি তখন তো সবাই আমাদের ঘিরে ঘিরে থাকে, আমরা ধর সবাই ঘিরে ঘিরে বড়। তখন যখন আমরা একা হয়ে যাচ্ছি, সেটা আমি যতই ভাবি না কেন যে ঠিক আছে আমি এটা কাটিয়ে উঠবো, কিন্তু কোথাও গিয়ে একটা ডিপ্রেশনের ব্যাপার চলেই আসে। সেখান থেকে একটা অ্যাংজাইটি তৈরি হয়, আমি যেতে পারলাম না, আমাকে নেওয়া হলো না, বা আমি এরকম হয়ে গেছি, একটা মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়। ডিপ্রেশন আর অ্যাংজাইটির মধ্যে একটা পার্থক্য তো তোমরা জানো, ডিপ্রেশন একটু ইয়ে হয়ে যাওয়া, অ্যাংজাইটি একটু তৎপর হয়ে যাওয়া, একটু অশান্ত হয়ে যাওয়া, একটু অসংলগ্ন হয়ে যাওয়া, এবং ডিভাস্টেটেড, সেখান থেকে সে একটু ভেঙে পড়ছে, ছড়িয়ে যাচ্ছে, ডিভাস্টেটেড হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে। এবং তারা তো তীব্রভাবে নির্ভরশীল থাকেন। দেখো এখানে ছবি দেখানো হচ্ছে, দুজন বয়স্ক মানুষ আছেন, বা একজন বয়স্ক বা একজন ইয়াং, যাই হোক, তারা কিন্তু সবসময় এই নির্ভরশীলতাটার ওপরেই ভিত্তি করে বাকি কাজগুলো করতে পারেন তাদের বয়সের কারণে। মাংসপেশির অবক্ষয়, তুমি যখন কোনো কাজ করছো, যখন সমস্ত কিছু করছো, তোমার মাংসপেশিটার সিচুয়েশনটা দেখো, আর যখনই তোমার কাজকর্ম কমে যাচ্ছে তোমার মাংসপেশিটার অবস্থা দেখো। হ্যাঁ, মাংসপেশি অবক্ষয় হয়ে যাচ্ছে, কারণ যখন আমাদের কাজ থাকছে তখন আমার শরীর রেসিপ্রোকেট করে সেই জিনিসটাকে সেভাবে বানিয়েছে, কিন্তু যখন আমি কাজ করছি না তখনই সেটা পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তার ফলে মাংসপেশিটা এইরকম থেকে এইরকম জায়গায়। হুইল চেয়ারে আবদ্ধ থাকা, কেউ হয়তো হাঁটতেই পারেন না, তার হয়তো পায়ের মধ্যে এমন ব্যথা, এতটাই কষ্ট হচ্ছে, অথবা এতটাই ইমব্যালেন্সড হয়ে গেছেন, বা অন্য কোনো রকম রোগ হয়েছে, কারোর ডিস্ক বালজিং হয়েছে, কারোর স্পাইনাল কর্ড থেকে কোনো সমস্যা হয়েছে, কারোর ব্রেন থেকে কোনো সমস্যা হয়েছে, তারা হাঁটতে পারছেন না, তারা ওই চেয়ারের মধ্যে আর আটকে থাকছেন, আবদ্ধ থাকছেন। এটা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে যেরকম আমি বলবো, একটু মিডল এজেডদের ক্ষেত্রেও বলা যেতে পারে, কারণ স্ট্রোক তো এখন যে কোনো বয়সের লোকই এফেক্ট করে ফেলছে। তো যখনই কেউ ওই মোবিলাইজেশনের মধ্যে যেতে পারছে না, তো মানে ঠিক করে মোবিলাইজ হতে পারছে না, মোবিলিটি তার ঠিক মতো কাজ করছে না, সে হুইল চেয়ারের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, একা ওখানেই থাকছে, তার তারও কিন্তু সোশ্যাল ওয়েলবিইং এ বা সোশ্যালি ভালো থাকাটা এই কারণে এফেক্টেড হয়ে যাচ্ছে। এবার দেখো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, যেটার কথা আমি তোমাদের বলছিলাম। এই যে স্ফিগমোম্যানোমিটারের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই যন্ত্রটা, এইটা প্রেস করে এবং এটা হাতের মধ্যে বেঁধে আমাদেরকে দেখানো হয়, যে আমরা বুঝতে পারি যে তার প্রেশার এর মধ্যে মাপ নেওয়া হয়। এবং এটা যখন কানে দেওয়া হয় তখন দুটো আওয়াজ হয়, সেই আওয়াজ দুটো থেকে মেজার করা যায় যে তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা কত দাঁড়াচ্ছে। নর্মাল রেঞ্জ অ্যাকচুয়ালি 80 থেকে 120 mm/Hg। এই মাপটা মনে রাখবে, এই ইউনিট গুলো ভুল লিখবে না, শুধুমাত্র মাপ এটা লিখে দিলেই তো হবে না, mm/Hg টা লিখতে হবে, তবেই যে তুমি স্বাভাবিক নম্বর পাবে। এবং এই যখন 80-র মানটা 95, 120টা 150 পেরিয়ে যাচ্ছে, যখন আমি প্রেসার চেক করছি স্ফিগমোম্যানোমিটার দিয়ে, যখন দেখছি পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আমরা বলতে পারি যে এই পরিস্থিতিটা হচ্ছে হাইপারটেনসিভ কন্ডিশন বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাচ্ছে। এবার এই রক্তচাপকে মেনটেন কেন করতে হবে? যখন প্রচন্ড রক্তচাপ আমাদের শিরা ধমনী গুলোর মধ্যে দিয়ে একটা চাপ রক্ত বয়ে যাবে, তখন তার উপর তো একটা প্রভাব পড়বে। খুব ভালো করে ভেবে দেখো না, যখন একটা জলের পাইপের মধ্যে প্রচন্ড ফোর্সে জল যাচ্ছে, তার তো একটা ক্যাপাবিলিটি আছে, খুব প্রচন্ড স্পিডে বা ভারী ওয়েতে বা ভীষণ প্রেসার নিয়ে জল যাচ্ছে, তো সেই পাইপ লাইনটার মধ্যে তো একটা ফাটল ধরবেই। তো যখনই আমাদের এই শিরা উপশিরা গুলোর মধ্যে দিয়ে ওইভাবে প্রচন্ড চাপে রক্ত যাচ্ছে, তখন তারা ভীষণ দুর্বল হয়ে পড়ছে, তাদের গা গুলো পাতলা হয়ে যাচ্ছে, একটু টোকা লাগলেই ফেটে যাচ্ছে, সেখান থেকে স্ট্রোক হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে তখনই তার মধ্যে থেকে। হ্যাঁ, সেই জন্য হাইপার টেনশন কিন্তু একটা ভীষণ একটা দুশ্চিন্তার বিষয়, যখন কারোর রক্তচাপ প্রচন্ড বেড়ে যেতে থাকে, কারণ আমাদের সবসময় একটু অ্যালার্ট থাকতে হয় যে এত বেশি রক্তচাপ কিন্তু পরবর্তী তাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা খুব বাড়িয়ে দিতে পারে। যখনই প্রেশার, যেটা নর্মাল রেঞ্জ, ব্লাডের তো প্রেশার থাকতেই হবে, ব্লাডের প্রেশার না থাকলে তো বাঁচবে না, সব রক্ত তো নিচের দিকে পড়ে থাকবে। ব্লাডের প্রেশারটার কারণে সে আমার শরীরে ঘুরে বেড়ায়,
অভিকর্ষজ ব্যাপার, এগুলো অনেক ডিটেল ব্যাপার। ব্লাডের প্রেশার একটা থাকতেই হবে। সেই প্রেশারটা যখন যেটা নর্মাল থাকার কথা তার থেকে রেঞ্জটা বেড়ে যাবে, সেই প্রেশারের রেঞ্জটা, তখন আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদের ডায়েটটা মডিফাই করতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা করাটা বন্ধ করতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট, ওষুধ খেতে হবে। ওই ওষুধটা খেলে আমাদের প্রেশারটা একটা কন্ট্রোলের জায়গায় এসে দাঁড়াবে, বা যেটা আমার শরীরকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। প্রত্যেক দিন এই ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ কিন্তু কোনোদিনই বন্ধ করা যায় না। প্রেশারের ওষুধটা খেয়ে প্রেশারের মেজারমেন্টটা বা প্রেশারের মাপটা ঠিক জায়গায় থাকে। অনেকের ধারণা আছে যে এখন তো আমার প্রেশারটা নর্মাল দেখাচ্ছে, আমি ওষুধটা বন্ধ করে দিই। প্রেশারটা কিন্তু নর্মাল নেই, ওষুধটা খেয়ে কিন্তু প্রেশারটা নর্মাল আছে। তাই প্রেশারের ওষুধটা যদি শুরু হয়ে যায়, প্রত্যেকদিন কন্টিনিউ করাটাই উচিত, এবং নিজেকে একটু খাওয়া দাওয়ার দিক থেকে বা মানসিক চাপের দিক থেকে একটু বিরত রাখাটা ভীষণভাবে জরুরি। মানসিক চাপ থেকে বিরত থাকার জন্য, রিল্যাক্সেশনের জন্য একটু এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা, কোথাও গিয়ে চুপচাপ বসা, এগুলো ভীষণভাবে কাজে দেয়। হ্যাঁ, এবং নিজেকে একটু কাউন্সেলিং করতে পারা, একটু বোঝা যে এতটা যে আমি প্রেশার নিচ্ছি, এটা কি আদৌ বহু বছরের জন্য, মানে এই বিষয়টা এইভাবেই আমাদের কাছে রয়ে যাবে। এই ভাবনাগুলো নিজের মনে নিজের সঙ্গে একটু নিজের কথা বলে, একটু নিজের কাউন্সেলিং করে, একটু প্রাণায়াম, যোগা, এগুলোর মাধ্যমে একটু মনটাকে শান্ত করে আমাদেরকে কিওরের পথে এগিয়ে যেতে হবে বা হেঁটে চলতে হবে। সাধারণত 40 থেকে 60 বছরের ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হয়, তবে বর্তমান জীবনযাপনের কারণে আরো কম বয়সে এই রোগ অনেকের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। কি কি বিষয় এই হাইপার টেনশনের দিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে, মানে চটপট আমি যেতে পারি, মানে সেটার ব্যবস্থা করে দিচ্ছে? সেটা হচ্ছে, যদি কোনো নিকটাত্মীয় বা মা বাবা উচ্চ রক্তচাপ থাকে, হেরিডিটারি একটা ফ্যাক্টর রয়েই যায়, সমস্ত কিছুর ক্ষেত্রেই এটা রয়ে যাবে। মানসিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা, মেদবহুলতা, খুব ওবেজ যারা, তাদের কিন্তু রক্তচাপ ভীষণভাবে বেড়ে থাকার সম্ভাবনা আছে। হরমোনের প্রভাবে রক্তবাহী নালীর সরু হয়ে যাওয়া, এই যে রক্তবাহটার আমি কথা বলছি, যার মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্লো হচ্ছে, সেটা যদি সরু হয়ে যায়, তাহলে কিন্তু রক্তের প্রেশার বাড়তে পারে। রক্তের অতিরিক্ত কোলেস্টেরল রক্তবাহের অন্তঃস্থ প্রাচীরে জমা হলে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তোমাদের একটু আগে ছবিটা দেখিয়েছি আমি, যে কিভাবে রক্তের মানে রক্তের মধ্যে কোলেস্টেরল ওই বাহটার মধ্যে জমে, রক্তবাহর মধ্যে জমে প্যাসেজটাকে সরু করে দিচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, এবং সেই কারণে রক্তের চাপ অনেক বেড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ, যে কারণে আমাদের হাইপার টেনশন দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট একটা স্লাইড দেখো, স্ট্রেস রেসপন্স। স্ট্রেস কি? স্ট্রেস মানে হলো চাপ, মানসিক চাপ, শারীরিক চাপ, এটাকে আমরা স্ট্রেস বলছি। স্ট্রেস রেসপন্সটা কিভাবে হচ্ছে? আমি কোনো একটা বিষয় নিয়ে চাপে আছি, সেটা অফিসিয়াল কোনো কারণ হোক, সেটা তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো কারণ হোক, পরীক্ষা হোক, একটা অ্যাংজাইটি হোক, অথবা সামনে কোনো জীবজন্তু চলে এসছে যার হাত থেকে যে আমাকে আক্রমণ করতে পারে, অথবা এমন একটা কোনো পরিস্থিতি যেখানে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, ভেতরে ভেতরে একটা চাপা টেনশন তৈরি হচ্ছে। সেই স্ট্রেসটা যখন মাথার মধ্যে তৈরি হচ্ছে, তখন সিগন্যাল যাচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, সে কি করছে, এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ACTH, এটা দিয়ে সিগন্যালটা পাস করাচ্ছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড তখন কি করছে, কর্টিসল এবং অ্যাড্রিনালিন এই দুটোকে নিঃসরণ ঘটাচ্ছে। এটা ব্লাড স্ট্রিমের মধ্যে এসে মিশছে। এই দেখো, এই গ্রিন গ্রিন কালারের গোলগুলো কর্টিসল, আর অ্যাড্রিনালিন হচ্ছে এই লাল লাল ব্লকগুলো, এই যে অ্যাড্রিনালিন আর কর্টিসল, এগুলো এসে ব্লাড স্ট্রিমের মধ্যে মিশছে। আমরা কিন্তু বুঝতে পারি যে যখনই আমাদের একটা কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে, খুব ভালো করে ভেবে দেখো কি কি লক্ষণ আমাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ঘামতে থাকি, বুক ধরফর করতে থাকে, হাত মটকাতে থাকি, ভীষণ অস্থির লাগতে থাকে, সমস্যা, মনে হয় যেন মানে মনে হচ্ছে যেন পুরো শরীরটা গরম হয়ে গেছে, অথবা কারো কারো হাত পা ঠান্ডা হয়ে যায়, বিভিন্ন ধরনের শরীরের মধ্যে থেকে একটা রিয়াকশন বের হতে থাকে। তখন কিন্তু পরিষ্কার বোঝা যায় উল্টো দিকের লোকটাকে দেখে, বা তুমি নিজেও ফিল করতে পারবে যখন স্ট্রেসটা চলছে, তখন কিন্তু তোমার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে। কেন আসছে? এমনি এমনি আসছে না, ওই যে স্ট্রেসটা তুমি পেয়েছো তার বহিঃপ্রকাশগুলো ঘটছে হরমোনের প্রভাবে। কোন কোন হরমোন? কর্টিসল এবং অ্যাড্রিনালিনের প্রভাবে। তারা কিন্তু অলরেডি তখন এই স্ট্রেসের প্রভাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে আমার ব্লাড স্ট্রিমে মিশতে শুরু করছে, এবং তার প্রভাবে কি কি হচ্ছে, লিভার কনভার্টস গ্লাইকোজেন টু গ্লুকোজ,
এই কারণে যখন কেউ একটা লং টার্ম স্ট্রেসের মধ্যে থাকে, সে রোগা হতে শুরু করে, তার শরীর তো ভাঙতে শুরু করছে। ইনক্রিজ ব্লাড প্রেশার, প্রেশার হাই হয়ে যাচ্ছে। ইনক্রিজ সোয়েটনিং, ঘাম বেশি হচ্ছে। ফাস্ট ব্রিদিং, অ্যাক্সিলারেটেড হার্ট রেট, হৃৎপিণ্ড স্পন্দন বেড়ে যাচ্ছে। টানেল ভিশন, চোখে অনেক সময় দেখতে পাওয়া যায় না, ভয়ের চোটে তখন মনে হয় যেন মাথা ফাতা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, সবকিছু যেন সরু হয়ে যাচ্ছে, এরকম টানেল ভিশন। ডাইজেশন স্লোজ ডাউন, খাবারও হজম হতে চায় না তখন শারীরিক অবস্থার কারণে। অ্যাসিডিটি হচ্ছে, খেতে ভালো লাগছে না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। অ্যাসিডের প্রভাব বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি সবসময় ঢেকুর তুলছি, সবসময় আমার গলা জ্বালা করতে শুরু করছে। ওই স্ট্রেসের প্রভাবে কিন্তু ডাইজেশনটাও কমে যাচ্ছে। এতগুলো ঘটনা হচ্ছে কেন ঘটছে তাহলে? যখনই আমার শরীরে স্ট্রেস আসছে, তখনই হরমোনাল এই কারণে, যখন ব্লাড স্ট্রিমে রক্তের মধ্যে সেরা মিশছে, আমার শরীরের ওই লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে। এইবার যখন এই স্ট্রেসটা চলে এলো আমার শরীরে, ভীষণ স্ট্রেস, আজকালকার দিনের স্ট্রেস গুলো এমনই হয় যেগুলো ভীষণ মানে ইন্টারনাল বলবো, কিভাবে বলবো, অফিসে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলো, সমস্যা হলো, অথবা তোমাদের স্কুলে কোনো কিছু নিয়ে টিচার তোমাকে বকেছেন বা রেজাল্টটা খারাপ হয়েছে বা কিছু, এগুলো না ভেতরে ভেতরে চাপা টেনশন চলতে থাকে। এবং ওই স্ট্রেসটা রিলিজ করার সময়, একটা খুব সাধারণ উদাহরণ দিই, যখন কোনো বন্ধুর সঙ্গে কিছু নিয়ে তর্কাতর্কি হচ্ছে তোমাদের, তখন কি খুব একটা এক্সাইটেড লাগে না? মনে হয় না এক্ষুনি মেরে দিয়ে হাত পা চলতে শুরু করবে, এই ধরনের একটা ব্যাপার চলে আসে না? যখনই আমাদের শরীরে এই স্ট্রেসটার উৎপন্ন হয় না, তখন দুটো অ্যাকশন মোড অন হয়ে যায়। এক, ফ্লাইট, আর দুই, ফাইট। ফ্লাইট অর্থাৎ যখন ওই পরিস্থিতিটা থেকে স্ট্রেসের কারণে আমরা পালিয়ে যেতে চাই, তার জন্য একটা শারীরিক উত্তেজনা প্রয়োজন, পালাবো তো, আমি তো একটা এমন সিচুয়েশনের মধ্যে আছি যে স্ট্রেসের মধ্যে আছি যে আমাকে পালাতে হবে। ফ্লাইট অর ফাইট, ফাইট দিতে গেলেও কিন্তু একটা শারীরিক উত্তেজনা দরকার। এই দুটো বিষয়বস্তুই কিন্তু স্ট্রেস এলে হরমোনাল কারণে আমাদের মধ্যে কাজ করে। একটা সময় খুব মনে হয় না যে যখন কারোর সঙ্গে আর্গুমেন্ট হচ্ছে বা কেউ আমাকে ভুলভাল বলছে, দেবো তাকে, মেরে ফেলবো বা কিছু একটা করবো, এটা কিন্তু হরমোন করায়, মানে ওগুলো হাতে পায়ের মধ্যে এসে জমা হতে শুরু করে, ওরা রিলিজড হতে পারে না। তার ফলে, এবং তখন আমাদের সংযম দেখাতে হয়, তখন আমাদেরকে আহ ব্যাপারটা থেকে বিরত রাখতে হয়, সেটা আমাদের মানসিক ব্যাপার। কিন্তু যদি আমাদের এই ধরনের ব্যাপারগুলো না থাকতো, তখন আমাদের হাত পা চলে যেত। কি করে হয়? এটা কি তুমি করছো? এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি করছো না, এটা কিন্তু তোমার ব্রেন সিগন্যাল দিয়ে হরমোনকে রিলিজ করিয়ে তোমাকে করাচ্ছে। দুটোই পরিস্থিতি আছে যে মানে, এবং খুব প্র্যাকটিক্যালি এগুলো তো ধরো আমাদের সোশ্যাল ওয়েলবিং হিসেবে, ধরো কোথাও একটা গেছো, তোমাকে কিছুতে একটা তাড়া করেছে, তুমি সঙ্গে সঙ্গে কি করো? কোন একটা ছোট জন্তু, তুমি সঙ্গে সঙ্গে আইদার ওখান থেকে সেই জিনিসটাকে দেখে পালিয়ে যাও, অথবা সে যখন তোমাকে ডিরেক্ট আক্রমণ করে ফেলে তখন তুমি ফাইট করো। এই দুটো বিষয়বস্তুই কিন্তু হয়, এবং সেটা কিন্তু তোমার ব্রেন সিগন্যাল কোড দিচ্ছে, এবং তার প্রভাবে হরমোন নিঃসৃত হচ্ছে, তাদের প্রভাবে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে। এবার এখানে দেখো, বডিজ অটোমেটিক সার্ভাইভাল রেসপন্স, ফ্লাইট অর ফাইট। এই যে কথাগুলো আগে বলছিলাম যে যখন আমরা স্ট্রেসের মধ্যে পড়ে যাই, তখন আমাদের কি কি হতে থাকে, এটাই একটু ইলাবোরেটলি এই ফিগারটার মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। আই টানেল ভিশন, ফাস্ট ব্রিদিং, টেন্স, মাসেল গুলো হালকা হয়ে যেতে শুরু করে, মনে হয় গা হাত পা হালকা হয়ে যাচ্ছে। কনভার্টস গ্লাইকোজেন টু গ্লুকোজ, ব্লাডার রিল্যাক্সেশন, যারা প্রচন্ড টেনশনের মধ্যে, এরকমও হয় যখন প্রচন্ড টেন্সড পরিস্থিতি, তখন অনেক সময় দেখতে পাওয়া যায় কাউকে প্রচন্ড মারধর করা হচ্ছে বা কিছু হচ্ছে, তার ব্লাডার রিলিজ করে দিচ্ছে ইউরিনকে। ব্রেন সিগন্যাল টু অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যখনই স্ট্রেস আসছে এই সব কাজটা করছে, যখনই স্ট্রেস আসছে ও সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। কানের মধ্যে তখন শুনতে পাওয়া যাচ্ছে না, হার্ট অ্যাক্সিলারেশন বেড়ে যাচ্ছে, স্লো ডাইজেশন, হরমোন প্রোডাকশন হচ্ছে, এই যে এর কাজ। এবং হাত পা তখন কাঁপতে থাকে, আমরা যখন ভীষণ টেনশনের মধ্যে থাকি তখন আমাদের হাত পা কাঁপতে থাকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, এই যে তুমি স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছ, সেটা মানসিক শারীরিক তোমার দুটোই ব্যাপার কাজ করে, ফ্লাইট, পালাও, আর নয় ফাইট। এই দুটো বিষয়বস্তুকে তোমাকে মানে পরিচালনা করে। এবার সেটা তুমি কতটা সংযম নিয়ে এলে, সেটা করলে না, বা তার বদলে কি হলো, দুটো জিনিসের কারণেই কিন্তু তোমার মধ্যে এইগুলো হয়, যে বিভিন্ন লক্ষণগুলো আমি বললাম। ব্রেন সিগন্যাল পাঠাবে, অ্যাড্রিনাল সে হরমোন প্রডিউস করবে, এবং তোমার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যাবে। এবার
যখন আমরা এই স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারছি না, তখন এই হরমোনগুলোর প্রভাব কিন্তু আমার শরীরে রয়েই যাচ্ছে। দিনের পর দিন কন্টিনিউয়াস এই স্ট্রেসটাকে ম্যানেজ করতে না পেরে পেরে হরমোনগুলোর প্রভাবে কিন্তু আমার শরীরে একটা অ্যাডভার্স এফেক্ট শুরু হচ্ছে। হ্যাঁ, এবং তার জন্যই কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলো চটপট বেড়ে যাচ্ছে। এইটা তোমাদের বইয়েতে লেখা আছে, আমি সেই জন্য এটাকে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। তোমরা তো তোমাদের একটা বই তো তোমরা পেয়েছো, সেখান থেকে দেখো। যখন এই ক্রনিক স্ট্রেস রেসপন্স, এই যে তীব্র পীড়ন প্রতিক্রিয়া, এই যে ঘটনাটা স্ট্রেসের ফলে যে যে ঘটনাগুলো হলো, সেটা দিনের পর দিন হয়ে গেলে কি হতে পারে? সামাজিক ও মানসিক কারণে তীব্র চাপ ও পীড়ন দীর্ঘদিন ব্যাপী হলে নানান ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন রোগের ঝুঁকি থেকে যেতে পারে। হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, হাইপারটেনশন, বার্ন আউট ডিসঅর্ডার, সামগ্রিক ক্ষয় ব্যাধি, হয়ে যাওয়া, রোগা হয়ে যাওয়া, মাসল নষ্ট হয়ে যাওয়া, বার্ন আউট ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, মানসিক অবসাদ, ডিপ্রেশন, সব হরমোনগুলো এসে তো জমা হয়ে যাচ্ছে, তাকে তো আমরা ঠিক করে ম্যানেজই করতে পারছি না। তখন কিন্তু আমরা এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যেতে থাকি। এই কারণে কিন্তু বারবার বলা হয় স্ট্রেস কমাও, স্ট্রেস কমাও। স্ট্রেস না কমালে কিন্তু তোমার লাইফস্টাইল ডিসঅর্ডার আরো বেড়ে যেতে থাকবে। স্ট্রেস থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সেগুলো আমাদেরকে তাহলে খুঁজে বার করতে হবে। স্ট্রেসকে সরাও, তোমার শরীর অনেক বেটার হয়ে যাবে এবং তুমি সামাজিকভাবে ভালো থাকতে পারবে। ওই স্ট্রেসের কথা টেনে নিয়েই বলি, কর্টিসল আর অ্যাড্রিনালের কথা বললাম। কর্টিসল ইজ আ পোটেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন, prevents widespread tissue and nerve damage associated with inflammation. ইনফ্ল্যামেশন মানে প্রদাহ। যখনই ওই স্ট্রেসটা হয়ে যাচ্ছে আমার শরীরে, তখন কিন্তু একটা প্রদাহ তৈরি হচ্ছে, একটা উদ্দীপনা তৈরি হচ্ছে, এটা মানসিক। আরো একটা কথা বলি, শারীরিক ভাবেও কিন্তু আমার শরীরে ইনফ্ল্যামেশন হতে পারে, উদ্দীপনা বা প্রদাহ তৈরি হতে পারে। সেটা কি করে? অনেক সময় হার্মফুল প্যাথোজেন্স, সেটা আমার শরীরে বাইরে থেকে কোথাও থেকে ঢুকে গেল, তার জন্য আমার শরীরে ইনফ্ল্যামেশন তৈরি হতে পারে। ড্যামেজ সেল, ক্ষতিগ্রস্ত কোষকলা, ইরিট্যান্টস, অ্যালার্জেন, অনেকের অনেক কিছুতে অ্যালার্জি থাকে, কারো তুলোয় থাকে, কারো ধুলোতে থাকে, কারো কোনো খাবারে থাকে, সেগুলো বডির মধ্যে ঢুকে গেল। রেজড স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন বেড়ে গেছে, কোনো স্ট্রেস সিচুয়েশনের মধ্যে সে পড়ে গেছে, তখন কিন্তু তার বডিতে একটা উদ্দীপনা তৈরি হচ্ছে। সেই উদ্দীপনা দৈহিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে করাচ্ছে, বডি রেসপন্স টু স্টিমুলি। উদ্দীপনাটা গিয়ে প্রতিক্রিয়া ঘটাচ্ছে এবং তার ফলে কিন্তু ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে। স্ফীতি ও প্রদাহ, ইনফ্ল্যামেশন, সবসময় যে স্ফীতি ও প্রদাহ তুমি বাইরে থেকে দেখতে পাবে তা নয়। স্ট্রেস জনিত কারণে, স্ট্রেস বিভিন্ন ভাবে হয়, একটা মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সেখান থেকে বডির একটা রেসপন্স তৈরি হচ্ছে, সেখান থেকে একটা ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে আমাদের বডিতে। এবং এই কর্টিসল ও হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন, এটা মনে রাখবে। কর্টিসল এই হরমোনটাকে, এই ইনফ্ল্যামেশনটাকে অনেকটা আটকায়। এই ইনফ্ল্যামেশন বা প্রদাহর বিষয়টা আমার শরীরকে যতটা ড্যামেজ করে ফেলতে পারতো, কর্টিসলের কারণে কিন্তু সেটা অনেক অনেক কমে যায়। এটা হচ্ছে কর্টিসলের ভূমিকা। তোমাদের প্রশ্ন আসতে পারে কর্টিসলের ভূমিকা নিয়ে, সেজন্য আমি এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা মেধাধিক্য বা ওবেসিটিতে যাই। এটা নিয়ে আমি আলোচনা করলাম যে কি কি কারণে মেধাধিক্য আমাদের শরীরে এতটা থাবা বসাতে পারছে। যেরকম প্রথম থেকে আলোচনা করে আসছি সেভাবেই মেধাধিক্যকে আমরা কি করে মাপবো? মেধাধিক্য কখন বলবো? যে প্রথম তো আমরা দেখেই বুঝতে পারছি সে ওবিজ কি ওবিজ না। কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো দেখে বুঝতে পারছি না যে এটাকে মোটার দলে ফেলবো না রোগার দলে ফেলবো, তখন আমাদেরকে বিএমআই নির্ণয় করতে হয়। বডি মাস ইন্ডেক্স কি করে নির্ণয় করতে হয় সেটা আমি এই টপিকটা শেষে গিয়ে তোমাদের বলছি। তো সেই বিএমআই চার্টের মধ্যে ফেললেই, মানটাকে ফেললেই তুমি বুঝতে পারবে যে তার শরীর কিরকম, মানে সে শারীরিকভাবে ওবেজ নাকি ওবেজ না, নাকি নর্মাল, নাকি ক্ষয়ের পথে হাঁটছে, এগুলো তোমরা বুঝতে পারবে যখন বিএমআই চার্টের মধ্যে ফেলবে। আরেকটাও হয় ব্রোকাস ইন্ডেক্স বলে একটা জিনিস আমরা ব্যবহার করি, যে মানুষটা ওবেজ কিনা বা তার স্ট্যান্ডার্ড বডি ওয়েট কত থাকে, সেটার জন্য আমরা ব্রোকাস ইন্ডেক্স ইউজ করি। তার বডির উচ্চতাটাকে নিয়ে সেখান থেকে অ্যাপ্রক্স 100-103 মতো বাদ দিয়ে দিই। ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। তারপরে যে মানটা আসে সেটাই হয় তার ওজন। এবার তারপর তার ওজন নেওয়া হয়,
ওজন নিয়ে দেখা হয় সেই ওজনটা সে আছে নাকি তার বেশি হয়েছে না কম হয়েছে, সেখান থেকে আমরা বলতে পারি। সেটা তোমাদের এখনই পড়তে হবে না, বাট বিএমআইটা তোমাদের জানতে হবে। বডি মাস ইন্ডেক্স কি করে নির্ণয় করবে, এবং বডি মাস ইন্ডেক্স একটা ইন্ডেক্স, ইন্ডেক্স মানে নিশ্চয়ই একটা সূচি, সেই সূচিটা কি আমি তোমাদের দেখাবো, এবং এই সূচিতে ফেলে আমরা বোঝাবো যে কি করে কারোর শারীরিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে আমরা নির্ণয় করব। আর ক্রনিক ডিজিজ, দেখো মেধাধিক্য বা ওবেসিটিটাকে কিন্তু ডিজিজ বলা হচ্ছে। আমি বারবার একটা কথা বলি, যে মোটা সে মোটা, তার স্বাস্থ্য ভালো, সে স্বাস্থ্যবতী বা স্বাস্থ্যবান, এই ধরনের কথা কিন্তু ইউজ করা যায় না। মোটা মানে মোটা, এই যে মোটা কিন্তু একটা ডিজিজ। আ ক্রনিক ডিজিজ where too much fat builds up negatively impacting health। যখন প্রচুর ফ্যাট জমে যাচ্ছে, সে শরীরের মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করছে। ডিফাইন্ড বাই বিএমআই, এটা আমরা পরে আসছি, আমি বলে দিচ্ছি। ওভারওয়েট ইজ 25 to 30, বুঝিয়ে দিচ্ছি। ইনক্রিজেস রিস্ক ফর আদার সিরিয়াস হেলথ ইস্যুস ইম্প্যাক্টিং মেটাবলিক, হার্ট, বোন অ্যান্ড মেন্টাল হেলথ। বোন, হাড় কি করে, তোমার শরীরের ওজন যখন প্রচুর বেশি হয়ে যাবে, তোমার শরীরটাকে তো তাকে বয়ে নিয়ে যেতে হয়, পা গুলোকে, হাড় গুলোকে, তো অত ওজনও বইবে কেন? তো বইতে না পেরে আস্তে আস্তে বেঁকে যাবে, ক্ষয় পেতে থাকবে, ইম্প্যাক্টফুল হয়ে যাচ্ছে বোনের ওপর। হার্টের ওপর কিভাবে ইম্প্যাক্ট ফেলছে আমি এতক্ষণ আলোচনা করলাম। মেটাবলিক ডিসঅর্ডার তৈরি করছে, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য তো বিঘ্নিত হবেই। যখনই কারো শরীরের মধ্যে ওবেসিটি আসতে থাকে, সে ধীরে ধীরে অলস হয়ে যেতে থাকে, সে কুঁড়ে হয়ে যেতে থাকে, তার মোবিলাইজেশন কমে যেতে থাকে, সে নড়ে চড়ে কোনো কাজ করতে চায় না, পারে না, কখনো কখনো সে নিজেই ডিপ্রেসড হয়ে যায় যে আমার যেন ভালো লাগছে না কাজ করতে, আমি চাইছি করতে কিন্তু আমি করতে পারছি না। তার বডি অটোমেটিক্যালি ইমোবিলাইজেশনের পথে হাঁটা লাগিয়েছে। অতিরিক্ত মোটা, সে বাইরে যখন যাচ্ছে মানুষের কাছেও হাস্যাস্পদ হয়ে যাচ্ছে, কেউই চায় না কাউকে নিয়ে হাসতে, কিন্তু আলটিমেটলি একটা এই ধরনের প্রভাব চলে আসে। কেউ না হাসলেও তখন তার মনে হতে থাকে যে আমাকে নিয়ে নিশ্চয়ই সবাই হাসাহাসি করছে। কোনো পোশাক, কোনো জিনিস, তার মনের কমপ্লেক্স, সবকিছু তাকে কিন্তু একটা ডিপ্রেশনের পথে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আবার এই ওবেসিটি থেকে যে যে রোগগুলো আসছে সেগুলো তাকে ফিজিক্যালি হ্যাম্পার করছে, সেখান থেকেও কিন্তু একটা ডিপ্রেশন ক্রিয়েটেড হচ্ছে। কমন সিমটমস অ্যান্ড সাইন, এক্সেস বডি ফ্যাট, যেটা আমরা চোখেই দেখতে পারি, স্পেশালি অ্যারাউন্ড মিড সেকশন, শরীরের মাঝ বরাবর যখন অতিরিক্ত ফ্যাট অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে তখন একদম পজিটিভলি বোঝা যায়, যেটাকে আমরা বলি প্রচুর ভুঁড়ি হয়ে আছে, বা এই মিডল পোর্শনটা প্রচুর মোটা হয়ে আছে। মিড পোর্শন যেটা, সেখানে ফ্যাট অ্যাকুমুলেটেড হয়ে থাকে। ফিলিং টায়ার্ড অর স্লিপি, ঘুম ঘুম পাবে, এই যে আলস্য তো তাকে গ্রাস করে ফেলছে। জয়েন্ট পেন, হাড়ের ওপর প্রভাব ফেলে দিয়েছে। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হাই কোলেস্টেরল। ওবেসিটি থেকে এই প্রত্যেকটা ঘটনা ঘটতে পারে। ওবেসিটি হয়েছে মানে সব ফ্যাট জমে আছে, কোলেস্টেরল হাই হয়ে যাবে, ব্লাড সুগার হাই হয়ে যাবে, ডাইজেশন হচ্ছে না তার। আমরা যখন ডায়াবেটিস মেলিটাস নিয়ে পড়াশোনা করব, তখন আমরা দেখতে পাবো যে ওবেসিটি আর ডায়াবেটিস মেলিটাস কি করে একে অপরের সঙ্গে লিঙ্কড। হাই ব্লাড প্রেশার, সবকিছুই তো মানে তার রক্তের চাপ তো বাড়বেই, তার শরীরে এতটাই ফ্যাট অ্যাকুমুলেটেড হয়ে আছে, সে এতটাই শুয়ে বসে আছে, এবং এই সময় কিন্তু ওবেসিটি থাকা সত্ত্বেও কিন্তু খাবার প্রবণতা আরো বেড়ে যায়। ওবেসিটি এমন একটা জিনিস, সে ধ্বংসের সবকিছু সূত্রপাত ঘটিয়ে দেয়, সে সমস্ত রোগকেও ডেকে আনে। যার শরীরে সে তৈরি হয়েছে তাকে তার মোবিলাইজেশন নষ্ট করে, আরো খিদে পাবে, তার আরো খেতে ইচ্ছা করবে, ধীরে ধীরে কমপ্লিটলি ড্যামেজ করার দিকে হাঁটিয়ে নিয়ে চলে। কজেস ছবিগুলো দেখতেই পাচ্ছ। কনজিউমিং ফুডস হাই ইন ফ্যাটস অ্যান্ড ক্যালোরিজ, প্রথমেই আমি তোমাদের কোল্ড ড্রিঙ্কস এর নাম বলছিলাম, এই যে কোল্ড ড্রিঙ্কস তারা খাবেই, তোমরা প্রত্যেকেই খাও এগুলো। বার্গার, চিজ, আইসক্রিমের বোতল, কোলা, ক্যান্ডি, প্রচন্ড পরিমাণে মেয়োনিজ, তেল খাবার, ভাজাভুজি জাতীয় খাবার, এগুলো তো টেস্টি, ভীষণ খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে মানে সেও খেয়ে যায়। ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, বসে বসে পপকর্ন খাচ্ছে কাউচের মধ্যে, এবং তার চেহারা এই যে আমরা বলছিলাম মিড সেকশনে অ্যাকুমুলেশনটা বেশি হয়। নট স্লিপিং এনাফ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন ঘুম খুব কম হয়, আমাদের একটা ডিউরেশন আছে, 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়। যদি আমরা সেই ঘুমটা না করতে থাকি তাহলে আমাদের মেটাবলিজমে বেশ কিছু পরিবর্তন আসে। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ঠিক সময়ে ঠিক পরিমাণে খাবার যদি আমরা না খাই, সেখানেও কিন্তু মেটাবলিজমে একটা প্রবলেম হচ্ছে। যদি আমাদের ঘুম সঠিকভাবে না হয়, সারাদিন ঝিমোতে থাকে, এমনি সে নড়তে পারে না, প্লাস মেটাবলিজমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে সে ওবেসিটির দিকে হাঁটা লাগাবে। জেনেটিক্স, অফকোর্স হেরিডিটি সব জায়গাতেই একটা ভূমিকা পালন করে, সেজন্য আমাদেরকে আগে থেকেই সাবধান থাকতে হয়। গ্রোয়িং ওল্ডার,
গ্রোয়িং ওল্ডারের সঙ্গে ইমোবিলাইজেশনের একটা বিরাট সম্পর্ক আছে, যেটা আমি বলছিলাম তোমাদেরকে। যত বয়স বাড়তে থাকে তাদের বসে থাকা অনেক বেশি হয়ে যায়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অনেক বেশি দেখতে পাওয়া যায়, ওবেসিটির সম্ভাবনা বেড়ে যায়। প্রেগনেন্সিতে ডেফিনেটলি প্রচুর খাওয়া দাওয়া করতে হয়। আমি তোমাদের প্রেগনেন্সি ক্লাস আগে নিয়েছি, তখন বলেছি কত এক্সট্রা ক্যালোরি তখন তাদেরকে নিতে হয়। প্রেগনেন্সির কারণে কিন্তু ওবেসিটি আসে, সেজন্য এই বিষয়গুলোকে আমরা ওবেসিটির কারণ হিসেবে দায়ী করছি। আরো আরো অনেক কিছু আছে, না হাঁটা, এক্সারসাইজ না করা, পজিটিভ মাইন্ডসেট না থাকা, হ্যাঁ, আমি মোটা হয়ে যাচ্ছি, আমি কি করব, এই ধরনের ভাবনার মধ্যে দিয়ে হাঁটা ওবেসিটিকে আরো উন্নততর ওবেসিটিতে নিয়ে চলে যাচ্ছে। এফেক্টস ইন দ্য বডি। প্রথমেই দেখো কি কি প্রভাব ফেলছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস। এই যে আমি বলছিলাম না, যে আমি যখন ডায়াবেটিস মেলিটাস তোমাদের পড়াবো তখন বলবো যে ওবেসিটি আর ডায়াবেটিস কিভাবে রিলেটেড। একটা টাইপের ডায়াবেটিস ওবেসিটির কারণে হয়। ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটের চারদিকে, লিভারের চারদিকে ফ্যাটটা অ্যাকুমুলেটেড হয়ে আছে, ফ্যাটি লিভার ডিজিজ। কিডনি ডিজিজ, গল স্টোন, গল ব্লাডারে যে স্টোন গুলো তৈরি হয় সেটা কিন্তু ওবেসিটির কারণে আসে। স্লিপ অ্যাপনিয়া, ঘুমোতে ঘুমোতে সব ওবেসিটির কারণে তো ব্লক হয়ে যায়, ঘুমটা ভেঙে যায় এবং নাক ডাকতে থাকে প্রচন্ড পরিমাণে, দম আটকে যায়। আমরা একজন খুব চেনা মানুষের মৃত্যুর কথা জানি, তিনি কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ায় নিজের ওবেসিটির কারণে, একজন সেলিব্রিটি, তিনি কিন্তু মারা গিয়েছিলেন। অ্যাজমা, ওবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, অস্টিও আর্থারাইটিস, হাঁপানি হবে, হাড়ের ওপর প্রভাব পড়বে, গাউট, এটাও হাড়ের প্রবলেম, মেটাবলিক হাড়ের প্রবলেম, ব্যাক পেন, কোমরে ব্যথা হবে, বডি ক্যারি করতে পারছে না এত ফ্যাট। এই এফেক্ট গুলো আমাদের বডির মধ্যে পড়ছে। এখানেও তাই লেখা আছে, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার, ব্রিদিং ডিসঅর্ডার, যেটা এই যে অ্যাজমা এবং লাংসের একটা সমস্যা, গল ব্লাডার ডিজিজ, গাইনোকোলজিক্যাল প্রবলেমস। ভীষণ ভাবে আজকাল গাইনোকোলজিক্যাল প্রবলেমস এত বেশি বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ওবেসিটি। লাইফস্টাইল ডিসঅর্ডার্স, ইরেকটাইল ডিসফাংশন এন্ড সেক্সুয়াল হেলথ ইস্যুস। সেক্সুয়াল হেলথ ইস্যুসও কিন্তু এই ওবেসিটির কারণে ভীষণ ভাবে আসছে, মর্টাল, এবং সেই কারণে কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেমস, আমাদের বার্থ প্রবলেম গুলো বাড়ছে। এই যে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, বিএমআই, এই ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? বিএমআই বার, একটা যে মান বলবো আমরা বিএমআই এর, তোমরা জানবে বিএমআই, আইটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স মানে নিশ্চয়ই একটা সূচি আছে, সেই সূচিটা ধরে ধরে আমাদেরকে বার করতে হয়। তা সূচিটা এই যে নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারগুলো আমি কি করে বার করব? এই নাম্বারগুলো দেখো, যদি 18.5-র নিচে নাম্বারটা আসে তাহলে সেটা হচ্ছে আন্ডারওয়েট, অর্থাৎ ওজন কম তার। 18.5 থেকে 24.9 সেটা হচ্ছে আইডিয়াল ওয়েট, মানে আমাদের যা শরীরের ওজন সেটাকে এই ইন্ডেক্সের এই মাপের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 25 থেকে 29.9 কে বলা হচ্ছে ওভারওয়েট, 30 থেকে 34.9 হচ্ছে ওবেজ। দেখো ওবেসিটিরও কতগুলো ভাগ, ওভারওয়েট, ওবেজ, সিভিয়ারলি ওবেজ, মরবিডলি ওবেজ, সুপার ওবেজ, এতগুলো ভাগ, যে ভাগটা এই ইন্ডেক্স অনুযায়ী বোঝানো হচ্ছে। 35 থেকে 39.9 সিভিয়ারলি ওবেজ, 40 টু 49.9 মরবিডলি ওবেজ, 50 প্লাস সুপার ওবেজ, বিরাট চেহারা তার। কি করে বার করবো এটা? আমাদের প্রথমে বডির ওজনটা নিতে হবে, যেটার মান আমরা নেব কেজিতে, আর আমাদের হাইটটা, উচ্চতাটা, আমাদের যেটা ওজন সেটাকে নিতে হবে মিটারে। ঠিক আছে, তোমার যেটা ওজন তুমি কেজিতে নিলে, তোমার যেটা উচ্চতা তুমি মিটারে নিলে। মিটারটা কিন্তু একটা নিলে হবে, তোমার উচ্চতাটাকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার যেটা ওজন সেটাকে তোমার দৈর্ঘ্যের স্কোয়ার দিয়ে যদি তুমি ভাগ করো, এটা মানে ভাগ, তো এটা ভাগ, দৈর্ঘ্যের স্কোয়ার দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি যে মানটা পাবে সেই মানটাই হলো বডি মাস ইন্ডেক্সে ফেলার মতো মান। ক্লিয়ার? তোমার ওজনটা কিসে নেব? কেজিতে নেব। তোমার উচ্চতাটাই যে আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 1 ইঞ্চি, এই ইঞ্চি
ফুট এগুলোকে নিয়ে চলে আসবে মিটারে। মিটারে যে মানটা হবে সেই মানটা এখানে বসবে স্কোয়ার ফর্মে। যে মাপটা তুমি পাবে সেটা হবে তোমার বিএমআই। তোমাদের আছে, তোমাদের প্রজেক্টে আছে বিএমআই নির্ণয় করা। প্রত্যেকে নিজেদের বিএমআই গুলো বার করবে এই পদ্ধতিতে, কেজি পার মিটার স্কোয়ার। খুব শর্টে বোঝালাম। সেখান থেকে যে মাপটা বেরোবে সেই মাপটা এইখানে বসাবে। ধরে নাও কারোর মাপ বেরিয়েছে 32, কারো মাপ বেরিয়েছে 16, কারো মাপ বেরিয়েছে 23, কারো মাপ বেরিয়েছে 30। তাহলে যার মাপ বেরোলো 16 সে, ও বাবা, আন্ডার 18.5, তারা সে আন্ডার ওয়েট একদম। 32 দেখো কোনটায় পড়বে, এইখানে পড়বে। তার মানে সে কিন্তু ওবেজ, সে কিন্তু মোটা হয়ে গেছে। কারো বেরিয়েছে 23, 23টা কোথায় পড়বে, এই যে 18.5 থেকে 24.9 এর মধ্যে 23 পড়ছে। তাহলে সে হচ্ছে আইডিয়াল ওয়েট তার। 30 কোথায় বসবে, এই যে ওবেজে আবার 30, সেও কিন্তু 30-এ ঢুকে গেছে। দেখো সেই জন্য মাপটা কিন্তু 29.9 লেখা আছে। 29.9 অব্দি এলেও কিন্তু তাকে আমি ওবেজ বলবো না, না হয় আমি ওভার ওয়েটে রাখবো। কিন্তু এই যে 30-এ যখনই সে ঢুকে গেল ওবেজের ঘরে। এই যে ফ্র্যাকশন গুলো এই জন্যই রাখা হয়েছে, কিন্তু এই পয়েন্টের এদিক ওদিকের জন্য। ধরো কারো 24 আর 25-এর মধ্যে, কারো 24.5, তখন আমি তাকে কোন ঘরে ফেলবো? তখন কিন্তু আমি তাকে 24.5 যদি হয় তখন তাকে আমি এই ঘরে ফেলবো। রেঞ্জটা এখানে দেওয়া আছে। এই হলো বডি মাস ইন্ডেক্স চার্ট। এই চার্টের মধ্যে তোমরা যে কোনো মানুষের বডি মাস ইন্ডেক্সটা বার করবে, কেজি পার মিটার স্কোয়ার ফর্মুলা। তারপরে এই ছাকের মধ্যে ফেলে তুমি বুঝতে পেরে যাবে সে কিরকম শারীরিক অবস্থার মধ্যে আছে, দ্যাট ইজ বিএমআই। আচ্ছা, তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এই পর্যন্ত? আজকে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের এই অবধি আমাদের ক্লাস হলো। আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি লাইফস্টাইল ডিসঅর্ডারস গুলো পড়বো।